তো রুমের ভেতরে 5টা সিঁড়ি, লাল টেপ মোড়ানো বড় বড় 5টা বোমা বেরিয়ে আসছে, সাথে তার লাগানো টাইমার। ঠিক আছে, দেখা মাত্র আমি সাথে সাথে বলছি স্টপ, কোনো নড়াচড়া করবে না, আস্তে করে এটা রেখে খেতে বেরো। প্রথমে আসি তথ্য ফাঁসের বিষয়ে, আমরা তো ক্লিয়ার করে বলেছি। আর রিসেন্টলি আপনি বলছিলেন যে আপনাদের হত্যার চেষ্টাও করা হয়েছিল এই তদন্তে যাওয়ার পর প্রসিকিউশনের লোক ধরে। জি, এটা আমি বলেছি, গতকালকেই আমরা বলেছি, কারণ এটা 25শে জানুয়ারির ঘটনা ছিল। এটা একটা ডিটেনশন সেন্টারে, সেখানে যখন আমরা আপনারা হয়তো অনেকে জেনে থাকবেন যে আমরা ওই সময় যখন প্রধান উপদেষ্টা তার পরবর্তীতেই সফরে যান, তার আগে আমরা গিয়েছিলাম। তখন আমরা যখন এই যে ডিটেনশন সেন্টারগুলো, এগুলোকে নানানভাবে আলামত নষ্ট করা হয়েছে। প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস অন্তর্বর্তীকালীন সরকারের পতন হওয়ার পর আলোচনায় আসছিল ডক্টর ইউনূস তিনি কেন আয়নাগর ভিজিট করছেন না, এবং যখন আয়নাগর ভিজিট করলেন তখন আলোচনা হলো কেন এত দেরিতে তিনি আয়নাগর ভিজিট করলেন, দর্শন করলেন। দর্শক, এবার আয়নাগর নিয়ে নতুন কিছু গোপন তথ্য ফাঁস হয়েছে, যেটা খুবই ভয়ঙ্কর, খুবই ভয়ঙ্কর। ডক্টর ইউনূস আয়নাগরে যাওয়ার আগে আয়নাগরের বালতিতে এক বুম রাখা হয়েছিল ডক্টর ইউনূসকে হত্যা করতে, আমি বলবো হত্যা করতে। কারণ এছাড়া আয়নাগর যারা নিদর্শন নষ্ট করেছে তারা কি বুম দেখে নাই? এমন নাকি তারা নিজেরাই সে বুম রেখেছিল? আয়নাগরে ডক্টর ইউনূসকে হত্যারও পরিকল্পনা করা হয়েছিল। আর এই বিষয়টি আরো গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর তাজুল ইসলাম সাহেব। তার আলোচনা শুনলে বুঝতে পারবেন যে ডক্টর ইউনূসকে হত্যা করার চেষ্টা করা হয়েছে। চলুন আমরা সম্পূর্ণ আলোচনা শুনবো, এরপর বিস্তারিত বিশ্লেষণ করব। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বা আইসিটির চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম। এবার আলোচনায় আসা যাক। মাননীয় চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম, আপনাকে আমার দেশ মাল্টিমিডিয়া স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। কেমন আছেন আপনি? ভালো আছি, আলহামদুলিল্লাহ। আপনি তো এই মুহূর্তে একটা গুরু দায়িত্বে আছেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের দায়িত্বে আপনি রয়েছেন। তো মানুষের এই আইসিটি কোর্টের উপর, ট্রাইব্যুনালের উপর মানুষের অনেক আশা, যে বিশেষ করে যারা জুলাই গণ অভ্যুত্থানের যে গণহত্যা চালিয়েছে ফ্যাসিবাদী হাসিনা সরকার, এবং তার পূর্ববর্তী আরো প্রায় 16 বছর ধরে বাংলাদেশের মানুষের যে গুম, খুন, নির্যাতন, হত্যা, গণহত্যা এবং মানবতা বিরোধী যে সমস্ত অপরাধ হয়েছে, এগুলার বিচার করবে এই ট্রাইব্যুনাল। এগুলার বিচারের জন্য এই ট্রাইব্যুনাল এখন কাজ করে যাচ্ছে। তো সার্বিকভাবে আপনি যদি আমাদের বলেন ট্রাইব্যুনালের কার্যক্রম সম্পর্কে। জি, ধন্যবাদ আপনাকে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নতুন সরকার আসার পরে, জুলাই অভ্যুত্থানের পরে, বিপ্লবের পরে ট্রাইব্যুনাল পুনর্গঠিত হয়েছে। 3টি ধাপে কাজ হয়েছে। প্রথমত ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর সহ প্রসিকিউশন টিম পুনর্গঠিত হয়েছে। দ্বিতীয় ধাপে ট্রাইব্যুনালের বিচারক নিয়োগ হয়েছে, এবং তদন্ত সংস্থায় তদন্ত কর্মকর্তাগুলো আবার নতুনভাবে নিয়োগপ্রাপ্ত হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মূলত 2 ধরনের মামলা নিয়ে এই মুহূর্তে কাজ করছে। প্রথম অংশটি হচ্ছে জুলাই এবং আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থান চলাকালীন সময়ে তাদের উপরে সংগঠিত যে মানবতা বিরোধী অপরাধ, যে হত্যাকাণ্ড হয়েছে ম্যাসিভ স্কেলে, সেগুলোর যারা পারপিট্রেটর তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসা। এটা হচ্ছে আমাদের প্রথম কাজ। দ্বিতীয় কাজটি হচ্ছে গত 15 বা 16 বছর ধরে ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকার গুম এবং এক্সট্রা জুডিশিয়াল কিলিং, যেগুলো নানান ফর্মে তারা করেছেন, সেই অপরাধগুলোকে বিচারের আওতায় নিয়ে আসা, সেটা আমরা দ্বিতীয় দফার চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি। এর বাইরে শাপলা চত্বরে হেফাজতে ইসলামের উপরে যে হত্যাকাণ্ড চালানো হয়েছিল সেটি, এবং এর পরে যদি সরকার সিদ্ধান্ত নেন যে পিলখানা ম্যাসাকার, সেটাও এখানে আসতে পারে, বাট সেই ব্যাপারে এখনো সেই ধরনের সিদ্ধান্ত আসেনি, কিন্তু আমাদের কাছে অভিযোগ হয়তো জমা হয়েছে। এই কয়েকটা বিষয় নিয়ে কাজ শুরু হয়েছে। তো শুরু হওয়ার পরে প্রথম কাজটাই চ্যালেঞ্জটা ছিল যে এই যে জুলাই আগস্টে বিপুল সংখ্যক মানুষ শহীদ হয়েছেন, 25,000-এর বেশি মানুষ আহত হয়েছেন, এই যে নিষ্ঠুরতার যে ভয়াবহ মাত্রা, অপরাধগুলো ঘটেছিল বাংলাদেশের পুরো দেশ জুড়ে, 56,000 বর্গ মাইল জুড়ে। ঢাকাতে যেমন হয়েছে, চট্টগ্রামে হয়েছে, বিভিন্ন জেলা শহরগুলো হয়েছে, এবং সবগুলো অপরাধের ধরন ছিল একই রকম, একই পদ্ধতিতে পুলিশ নির্বিচার গুলি করে মানুষ খুন করেছে, ছাত্র জনতাকে খুন করেছে। তার সাথে আওয়ামী লীগ, যুবলীগ এবং 14 দলের লোকেরা এর সাথে যুক্ত হয়েছে। আহত বা নিহত হবার পরে তাদেরকে হসপিটালে যখন নিয়ে যাওয়া হয়েছে, চিকিৎসা গ্রহণে বাধা দেওয়া হয়েছে। শহীদ হয়ে গেলে তাদের পোস্টমর্টেম করতে বাধা দেওয়া হয়েছে। জানাজা, দাফন, এগুলোর ক্ষেত্রে তারা বাধা দিয়েছে। যতগুলো অ্যাট্রোসিটি আছে সবকিছু তারা করেছে।
তো আমরা যেটা করছি যে তদন্ত সংস্থা এই তদন্তগুলো করে তদন্তের প্রতিবেদন চিফ প্রসিকিউটর বরাবরে জমা দেবেন। সেটার উপর ভিত্তি করে চিফ প্রসিকিউটর তখন ট্রাইব্যুনালের কাছে ফর্মাল চার্জ দাখিল করবেন এবং ফর্মাল চার্জ দাখিলের মাধ্যমেই বিচারের যে কোর্ট রুমের যে কাজটুকু সেটা শুরু হয়ে যায়, যেটা তখন দৃশ্যমান হয়। কিন্তু যতক্ষণ পর্যন্ত মামলাগুলো তদন্ত চলমান থাকে সাধারণভাবে জনগণের আসলে খুব একটা জানার সুযোগ নেই যে মামলাটা কতদূর এগিয়েছে। এটা বলতে পারে কেবলমাত্র তদন্ত সংস্থা। মানবতা বিরোধী অপরাধের তদন্ত খুবই জটিল এবং এটা বহুমাত্রিক তদন্ত। বিগত সরকারের আমলে যে মানবতা বিরোধী অপরাধের জন্য যে মামলাগুলো তারা করেছিলেন, তারা প্রথম চার্জশিট দিতে তাদের 16 মাস সময় লেগেছে এবং একই ধরনের অপরাধের ক্ষেত্রে বিশ্বের বিভিন্ন দেশে যে সমস্ত ট্রাইব্যুনালগুলো হয়েছে তাদের কিন্তু 2 থেকে 5 বছর পর্যন্ত সময় লেগেছে তদন্ত রিপোর্টগুলো দেওয়ার জন্য। সেই বাস্তবতায় আমাদের তদন্ত সংস্থা, তারা আপনারা জানেন যে সাধারণ পুলিশ বাহিনীর থেকে আসা একটা অফিসাররা তাদের সমন্বয়ে গঠিত, কিন্তু এই তদন্ত সংস্থা তাদের এই আইনটা বুঝতে পারা, এই আইনের তদন্তটা কি ধরনের হবে, এই আইনের কি প্রমাণ করতে হবে, এই বিষয়গুলো তাদেরকে ট্রেন করার একটা প্রশ্ন ছিল। প্রথম দিকে প্রসিকিউশনের পক্ষ থেকে আমরা যারা আগে এই ট্রাইব্যুনালের সাথে কাজ করেছি, আমরা এই আইন সম্পর্কে, এর তদন্তের পদ্ধতি সম্পর্কে তাদেরকে আসলে ট্রেন আপ করতে হয়েছে, শেখাতে হয়েছে। আমরা জাতিসংঘের কাছ থেকে তাদের যে বিশেষজ্ঞরা এসছেন, এক্সপার্টরা এসে তারা আমাদের প্রসিকিউশন এবং তদন্ত সংস্থা 2 গ্রুপকেই তারা কিন্তু ট্রেনিং দিয়েছেন। এর বাইরে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা তারা ভলান্টারিলি আমাদেরকে ট্রেনিং দেওয়ার ব্যাপারে সাহায্য করেছেন। অনেকগুলো ট্রেনিং সেশন আমরা করেছি এবং এরপরে এই তদন্তগুলো চলছে। এই সরকারের তো প্রায় 8 মাস হয়ে গেছে, আর মানুষের মনে নানা কৌতূহল, যে আপনি যদিও এটার একটা ব্যাখ্যা দিয়েছেন, কিন্তু 8 মাস হয়ে গেছে, মানুষের মনে কৌতূহল যে তাইলে এই তদন্ত, এই বিচার প্রক্রিয়াটা দৃশ্যমান হতে আর কতদিন সময় লাগবে? জি, যেটা বলছিলাম, এইভাবে তদন্ত করে আমরা মোটামুটি 3 থেকে 4টি মামলার তদন্ত রিপোর্ট চূড়ান্ত পর্যায়ে চলে এসেছে। 3টেই মামলারই রিপোর্টের একটা প্রাথমিক রিপোর্ট যেটা, সেটা আমাদের হাতে এসেছে। তার মধ্যে হচ্ছে এই মামলাগুলোতে সবগুলোতেই কি শেখ হাসিনার নাম আছে? প্রত্যেক মামলাতে শেখ হাসিনার নাম আছে এবং তার বিরুদ্ধে অভিযোগগুলো, প্রমাণগুলো এসেছে এখানে। কিন্তু আপনারা জানেন যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলার আদালতে প্রমাণের পদ্ধতিটা ভিন্ন, ফলে সব মামলাতে তার নাম আসলেও তাকে কিন্তু আমরা চার্জ করব আলাদাভাবে তার জন্য একটা মামলায়। সেই কারণে ধরুন যে আশুলিয়াতে যে 6 জন তরুণকে গুলি করে হত্যার পরে তাদের লাশ পুড়িয়ে দেওয়া হয়েছিল 5ই আগস্ট, সেই মামলাটার তদন্ত রিপোর্ট আমাদের হাতে চলে এসেছে। সেটার ফর্মাল চার্জ এখন এই সপ্তাহের মধ্যেই তদন্ত সংক্রান্ত যাবতীয় জিনিস আমাদের হাতে এসে যাবে। আমরা এই মাসের মধ্যেই ফর্মাল চার্জ দাখিল করব। ফর্মাল চার্জ দাখিলের মাধ্যমেই বিচারের যে আনুষ্ঠানিক যাত্রা সেটা শুরু হয়ে যাবে। সুতরাং এটা বলা যাচ্ছে যে মে মাসের মধ্যেই ট্রাইব্যুনালের কোর্ট রুমে বিচারের যে কার্যক্রম সেটা দৃশ্যমান হবে। না, এখন তো এপ্রিল মাস শুরু হলো কেবল। হ্যাঁ, এপ্রিলের ভিতরেই আপনার চার্জ ফ্রেমিং করে ফেলবেন আর বিচার। এখানে কিছু বিষয় আছে। জি জি। তদন্ত সংস্থা যখন রিপোর্ট দিবেন চিফ প্রসিকিউটর বরাবরে, চিফ প্রসিকিউটর এইটা বিশ্লেষণ করে তিনি এই তথ্য প্রমাণের ভিত্তিতে ফর্মাল চার্জ তৈরি করবেন। সেই ফর্মাল চার্জ তখন কোর্টে দাখিল হবে। কোর্টে দাখিল হওয়ার পরে যদি এই মামলার কোনো পলাতক আসামি থাকে তাদেরকে হাজির হওয়ার জন্য পত্রিকায় বিজ্ঞাপন দিতে হয়, সেটার জন্য একটা আদেশ হবে। 15 দিন সময় দিয়ে তাদেরকে বলা হবে যে এর মধ্যে তোমরা হাজির হও। যদি হাজির না হয় তখন তাদের জন্য রাষ্ট্রের পক্ষ থেকে তাদের জন্য স্টেট ডিফেন্স লয়ার নিয়োগ করা হবে। এই যে কয়েকটা প্রক্রিয়া আছে, এইটা শেষ করতে প্রায় মাসখানেক সময় লাগে। কিন্তু সেটা ট্রায়াল প্রসেসেরই একটা অংশ। এই লয়ার নিয়োগ দিয়ে হয়ে যাওয়ার পরে তখন কিন্তু এই বিচারের আনুষ্ঠানিক যাত্রাটা শুরু হবে। তখন তাদেরকে, যারা লয়ার নিযুক্ত হলেন, তাদেরকে প্রসিকিউশন যে সমস্ত প্রমাণাদি হাজির করেছে সেগুলোর কপি তাদেরকে দেওয়া হবে। দেওয়ার পরে তারা 3 সপ্তাহ সময় পাবেন ফর দেয়ার প্রিপারেশন। 3 সপ্তাহ পরে আনুষ্ঠানিক অভিযোগ গঠন হবে। আনুষ্ঠানিক অভিযোগ গঠনের পরে ট্রায়াল প্রক্রিয়াটা, অর্থাৎ সাক্ষ্য গ্রহণ, সাক্ষীকে জেরা করা, জবানবন্দি নেওয়া, এই কাজগুলো চলবে কন্টিনিউয়াসলি, অর্থাৎ কোন রকম বিরতি ছাড়া প্রতিদিনই এটা চলতে থাকবে এবং এটার মাধ্যমে এই বিচার প্রক্রিয়াটা একটা চূড়ান্ত পর্যায়ে যাবে। তারপরে যুক্তি তর্কের জন্য থাকবে, এরপরে রায়ের দিকে যাবে। এটা হচ্ছে এখানে মোটা দাগে প্রক্রিয়া। তো আমরা যেটা বলতে পারছি যে 3টি মামলার তদন্ত রিপোর্ট আমাদের কাছে চলে এসেছে বলতে এটার ফিনিশিং একটি আপনি আশুলিয়ার মামলাটি বললেন, আশুলিয়ার একটা, চানখারপুলের একটা, রামপুরার একটা এবং চতুর্থ বা তৃতীয় যেটাই বলেন সেটা হবে শেখ হাসিনার বিরুদ্ধে কমান্ড রেসপন্সিবিলিটির যে মামলা, সেইটার অভিযোগপত্র। সেটা এটা কি আলাদা কোনো মামলা হবে? কমান্ড রেসপন্সিবিলিটি সমস্ত ঘটনাগুলোর উপর ভিত্তি করে
আলাদাভাবে শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের হবে। এটা কি এই 3টা মামলার উপর ভিত্তি করে? এটা না, চতুর্থ শুধু 3টা মামলা না, সারা বাংলাদেশে যত ঘটনা ঘটেছে সবগুলো ঘটনারই আলাদা একটা বিবরণ এখানে থাকবে। এই কমান্ড রেসপন্সিবিলিটির মধ্যে শেখ হাসিনার বিরুদ্ধে যে 3টা মামলার তদন্ত রিপোর্ট এসে গেছে অলরেডি, এর বাইরেও সারা বাংলাদেশে যত হত্যাকাণ্ড হয়েছে সেগুলো প্রত্যেকটা জায়গা থেকে সাক্ষী এখানে থাকবে। বাট এটা একটা ডিফারেন্ট কেস, এটা ডিফারেন্ট কেস। ওই মামলায় আর কারা আসামি থাকতে পারে সেটা আমরা এখনো ডিসাইড করিনি। হয়তো এর সাথে স্বরাষ্ট্রমন্ত্রী তদন্তে যাদের নাম বেরিয়ে আসবে, নাম আসলেও আমরা ধরেন কমান্ড স্ট্রাকচারের কারণে আমরা ভাগ ভাগ করতে পারি। এটা আমাদের আইনে আমাদের মধ্যে আছে, আপনাদের এখতিয়ারে আছে। যেমন ধরেন শেখ হাসিনা নির্দেশ দিয়েছেন, স্বরাষ্ট্রমন্ত্রী সেটা ক্যারি আউট করে পুলিশকে বলেছেন, পুলিশ এটা এক্সিকিউট করেছে। সেই ক্ষেত্রে শেখ হাসিনার সাথে স্বরাষ্ট্রমন্ত্রী এবং তার আইজিপি এই 3 জন একসাথে হওয়ার একটা সম্ভাবনা আছে। আমরা সেভাবে হয়তো করতে পারি, এভাবে এটা আগাবে। অথবা শেখ হাসিনার বিরুদ্ধে এককভাবে ওইটা হতে পারে, তো সেটা আমরা আমাদের পরিস্থিতি বুঝে। এখানে একটা বিষয় আমি বলতে চাই যে আমি শুরুতেই একটা বিষয় স্পষ্ট করে নেই, আপনাকে আজকে এখানে আমন্ত্রণ জানানোর মূল উদ্দেশ্যটাই এটা যে মানুষ জানতে চায় যে এই বিচার প্রক্রিয়াটা কতটুকু এগুলো এবং কিভাবে আপনারা এগিয়ে যাচ্ছেন। এটা আপনি মনে হয় প্রপার পারসন যে এটা নিয়ে কথা বলার জন্য, এই জন্য আজকে আপনাকে আমরা আমন্ত্রণ জানিয়েছি। এবং এখানে একটা বিষয় আমার কাছে মনে হচ্ছে যে আপনাদের একটা জায়গায় মনে হয় আপনারা একটা অ্যাডভান্স পজিশনে আছেন, যে জাতিসংঘের তদন্ত প্রতিবেদনের কারণে অনেকগুলা এভিডেন্স আপনি ওইখান থেকেও পেয়ে যাচ্ছেন। তো এটার আইনগত ভিত্তিটা কি? ওই তদন্ত প্রতিবেদন কি আসলেই আপনারা কোনো কাজে লাগাতে পারবেন? জি, জাতিসংঘ যে তারা ফ্যাক্ট ফাইন্ডিং মিশন এসেছিলেন এবং তারা অনেক ডিটেইল কাজ করেছেন এবং এই কাজ করতে গিয়ে তারা প্রযুক্তির সাহায্য নিয়েছেন। তারা বিভিন্ন বাহিনীর সদস্যদের ইন্টারভিউ নিয়েছেন, পারপিট্রেটর যারা তাদের ইন্টারভিউ নিয়েছেন, ভিকটিমের ইন্টারভিউ নিয়েছেন, ডক্টরদের ইন্টারভিউ নিয়েছেন, কবরগুলোতে গিয়েছেন, মেডিকেল যে সমস্ত ফ্যাসিলিটি অনেক মেথডিক্যাল তাদের সবকিছু তারা ইনভেস্টিগেশনটা ছিল। এবং জাতিসংঘ যেহেতু আন্তর্জাতিক সবচাইতে বড় সংস্থা, জাতিসংঘের রিপোর্টের মধ্যে কোনো পক্ষপাতিত্বের সুযোগ নেই। সেই কারণে জাতিসংঘ ক্যাটাগরিক্যালি তাদের ফাইন্ডিং এ বলেছে যে কিভাবে এই মানবতা বিরোধী অপরাধ হয়েছে, কারা কারা জড়িত, এবং এটা ওয়াইড স্প্রেড এন্ড সিস্টেম্যাটিক ছিল। এটা বিচ্ছিন্ন কোনো ঘটনা আমরা দেখেছি, রিপোর্টে এটা দেখেছি। সুতরাং এই ওয়াইড স্প্রেড এবং সিস্টেম্যাটিক জিনিসটাই আমাদের আদালতে প্রমাণ করতে হবে। সুতরাং জাতিসংঘের রিপোর্টটা আমাদের অসাধারণ একটা সাহায্য করছে এবং অসাধারণ ডকুমেন্ট হিসেবে এই মামলাতে ব্যবহৃত হবে। এবং আমাদের আইনেও এই ধরনের ডকুমেন্টকে সাক্ষ্য হিসাবে গ্রহণ করার ব্যাপারে সুনির্দিষ্টভাবে ব্যবস্থা আছে। জাতিসংঘের রিপোর্টটা আমাদের একটা মূল্যবান দলিল। পাশাপাশি আমরা জাতিসংঘকে রিকোয়েস্ট করেছি, জাতিসংঘ যে সমস্ত ইন্টারভিউ গুলো নিয়েছে, যেসব তথ্যের উপরে নির্ভর করে তারা রিপোর্ট তৈরি করেছে, যেসব ব্যক্তির বক্তব্য নিয়েছে, সেই বক্তব্য, সেই ডকুমেন্ট, ভিডিও সবকিছুকে আমরা চেয়েছি, যাতে করে তাদের রিপোর্টের বাইরেও যে হার্ড এভিডেন্সটা তারা কালেক্ট করেছেন সেটাও যাতে আমরা কোর্টরুমে ব্যবহার করতে পারি। এটা আইনগতভাবে এটা বৈধ কিনা আপনারা যে এই? অবশ্যই অবশ্যই আমাদের আইনে এটা ব্যবহার করাটা বৈধ। আচ্ছা, আপনারা কাজ করতে গিয়ে এই পর্যন্ত কি চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছেন? অনেক ধরনের চ্যালেঞ্জ। আমরা যেটা মনে করি যে আমাদের উপরে যে জাতীয় আকাঙ্ক্ষা, জাতীয় যে দায়িত্ব অর্পিত হয়েছে, এইটার প্রতি শ্রদ্ধা রেখে, এই বিষয়টাকে মাথায় রেখে এখানে একটা প্রপার এবং নিখুঁত ন্যায় বিচার করাটা এটা আমাদের প্রথম চ্যালেঞ্জ। যে এখানে শুধু বিচার করলে হবে না, এই বিচারটা সত্যিকারের ন্যায় বিচার হতে হবে, নিখুঁত হতে হবে, যাতে আমাদের ভুল ভ্রান্তি বা আইনগত ফাঁকফোকরে আসামি কোনো বেরিয়ে যেতে না পারে অপরাধী। আবার এটাও আমাদেরকে এনশিওর করতে হবে যে গোটা দুনিয়া এই বিচারটাকে পর্যবেক্ষণ করবে, যাতে বিচারে কোনো মানবাধিকার লঙ্ঘিত না হয়, আসামিদের অধিকার লঙ্ঘিত না হয়, তাদেরকে অন্যায়ভাবে সাজা না দেওয়া হয় এবং আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড অনুযায়ী বিচারটা হয়। এই যে দুদিক থেকে, একদিকে জাতীয় প্রত্যাশা বিচার করতে হবে, অন্যদিকে আন্তর্জাতিক ভাবে বা দর্শক আছেন যারা মনে করেন বিচারটা ফেয়ার হতে হবে, সেটা এনশিওর করে। দিস ইজ ফার্স্ট চ্যালেঞ্জ। সেটাকে আমরা চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি এবং সেটাকে আমরা মিট করার চেষ্টা করছি এবং এটার ব্যাপারে আমরা আমাদের ডেডিকেশন, কমিটমেন্ট অটুট আছে, আমরা এটার জন্য সর্বোচ্চ চেষ্টা করব। দ্বিতীয় যেটা চ্যালেঞ্জ, যে আমাদের হিউজ পরিমাণ এভিডেন্স যেটা মাঠে আছে, 1400-র বেশি মানুষ শহীদ হয়েছেন, 25,000-এর বেশি আহত হয়েছেন, হাজার হাজার আসামি হয়েছেন সারা বাংলাদেশ জুড়ে, অনেক বেশি ভিডিও ফুটেজ আছে, টেলিফোন কল রেকর্ড আছে, ডাক্তারের এভিডেন্স আছে, মন্ত্রণালয়ের ডকুমেন্ট আছে, মেসেজ আছে, টেলিফোন কল আছে, বুলেট আছে, পোস্টমর্টেম রিপোর্ট আছে। এই যে নানান ডাইমেনশনের যে বিপুল পরিমাণে তথ্য প্রমাণ আদি, সেগুলোকে কালেকশন করে সেটা আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড অনুযায়ী বিচারের উপযোগী করে প্রেজেন্ট করা, এটা আরেকটা চ্যালেঞ্জ। এই জায়গাতে যেটা সমস্যা হয়েছে যে বিগত শাসকেরা, স্বৈর শাসকেরা আমাদের ইনস্টিটিউশন গুলোকে ধ্বংস করে দেওয়ার কারণে যেসব ইনস্টিটিউশন থেকে যা পাওয়া দরকার সেটা কিন্তু আমরা
পাচ্ছি না এখনো, অনেক জায়গা থেকে, অধিকাংশ জায়গা থেকে পাচ্ছি, কিন্তু অনেক জায়গা থেকে স্বৈরাচারের ফেসিবাদের দোসররা তো বিভিন্ন এখনো জায়গায় রয়ে রয়ে গেছে, গেছে, যেগুলোকে এবং তারা এগুলো হাইড করার চেষ্টা করছে এবং ডিস্ট্রয় করেছে করেছে। সব জায়গা থেকে। আপনার যে সমস্ত জায়গায় পারপিট্রেটররা ছিল, যেমন ওয়্যারলেস মেসেজ ছিল, তারপরে পুলিশের টেলিফোন কনভারসেশন তো ছিলই, সেগুলোকে আমরা যেটা এনটিএমসির একটা ভূমিকা ছিল, NTMC তে মেজর জেনারেল জিয়া তো এখন কারারুদ্ধ, কিন্তু তার এখানেই তো অনেক কিছু আমরা মিডিয়ায় দেখেছি যে অনেক কিছু উনি নষ্ট করে দিয়েছেন গ্রেফতার হওয়ার আগে। জি, আপনি সঠিক বলেছেন। জিয়াউল হাসান 5ই আগস্টের পরে গ্রেফতার হওয়ার আগে মাঝখানে যে সময়টা পেয়েছেন, এনটিএমসি তে সংরক্ষিত সমস্ত তথ্য উনি মুছে দিয়ে গিয়েছিলেন। এইটা আমরা প্রযুক্তির সাহায্য নিয়ে আমরা সেগুলোকে আমরা উদ্ধার করার চেষ্টা করেছি, এবং সেখান থেকে কিছু, এবং যেটা ইম্পর্টেন্ট অনেকগুলো কিছু আমরা আমাদের হাতে পেয়েছি। কিন্তু যেটা হয়েছে যে এই ইনস্টিটিউশনের মধ্যে আমরা যেভাবে ফুল সাপোর্ট পাওয়ার কথা ছিল সেটা কিন্তু পেলাম না, কারণ ওটা ডিস্ট্রাকশন হয়েছে, এবং ডিস্ট্রাকশনের সাথে জিয়া শুধু নয়, নিশ্চয়ই আরো অনেক লোক জড়িত ছিল। একইভাবে ধরেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বলেন বা অন্যান্য সংস্থায়, তাদের কাছে যে অনেক তথ্য ছিল যেগুলো যারা ওই সময় যারা এখানে দায়িত্বে ছিল তারা চলে যাওয়ার আগে এগুলো নষ্ট করে গেছে, সেগুলোকে উদ্ধার করা কঠিন। এরপরে ধরেন এখানে অনেক কিছু ব্যবহৃত হয়েছে, হেলিকপ্টার, এখন এই হেলিকপ্টার সংক্রান্ত ডিটেইল তথ্য দরকার, এগুলো সব জায়গা থেকে আমরা কিন্তু সময় মতো পাইনি বা যেভাবে পাওয়া দরকার সেভাবে পাচ্ছি না। আইসিটি মন্ত্রণালয়ের থেকে ইন্টারনেট শাটডাউনের নির্দেশনা দেওয়া হয়েছিল। এইখানে অনেক লোক যারা এখানে অ্যাপয়েন্টেড আছে, যারা বিগত সরকারের দোসর, তারা আমাদেরকে এই তথ্যগুলো দেয়নি বা দিচ্ছে না এখনো। এই জিনিসগুলো চ্যালেঞ্জ, কারণ আমরা রাষ্ট্রের পক্ষ থেকেই দায়িত্ব নিয়েছি, কিন্তু রাষ্ট্রেরই অন্য একটা অঙ্গ বা অন্য কিছু প্রতিষ্ঠান যেখানে এই স্বৈরশাসকের দোসররা রয়েছে, তারা কিন্তু এটাকে বানচাল করার চেষ্টা করছেন। এই যে এই জিনিসগুলোকে আমরা চ্যালেঞ্জ। আবার সর্বশেষ যেটা চ্যালেঞ্জ, যে আসামিদের গ্রেফতার, এই চ্যালেঞ্জটার ব্যাপারে আমি যেটা বলবো যে বিচার করতে হলে আসামিকে কোর্টরুমে না পেলে আপনি প্রপার বিচার করাটা চ্যালেঞ্জিং হয়ে যায়। প্রধান আসামি শেখ হাসিনা পালিয়ে গেছেন, বড় বড় যেগুলো আসামি মন্ত্রীরা, তারপরে বিভিন্ন পর্যায়ের যারা বড় দাগের পলিটিশিয়ান ছিল, এগুলো পালিয়েছেন, স্বরাষ্ট্রমন্ত্রী সহ। এখন এদেরকে পেলে, এদেরকে আমরা জিজ্ঞাসাবাদ করে তাদের কাছ থেকে তাদের মোবাইল ফোন জব্দ করলে আমরা অজস্র এভিডেন্স পেতাম, সেটা কিন্তু আমাদেরকে এখন বিকল্প পথে সংগ্রহ করতে হচ্ছে, এবং এদেরকে নিয়ে আসাটা ছাড়াও তো আপনি এই এভিডেন্সগুলো পাওয়া সম্ভব, টেকনোলজিক্যালি তো এটা পাওয়া সম্ভব, সেগুলো আমরা ম্যানেজ করছি, কিন্তু যেটা সহজে পেতাম সেটা আমাকে সময় সাপেক্ষ হচ্ছে। তো সে কারণে দেখেন এখানেও একটা সময়ের ব্যাপার হয়ে দাঁড়াচ্ছে। তো এই চ্যালেঞ্জগুলো আমরা ফেস করেছি, এবং এর বাইরে ধরেন গুমের তদন্ত করাটা, সারা দেশে কয়েকশো ডিটেনশন সেন্টারের অস্তিত্ব পাওয়া গেছে, যেটা গুম কমিশন পেয়েছে। এই সেন্টারগুলোতে বছরের পর বছর ধরে মানুষকে গোপন কারাগারে বন্দী রাখা হতো, এখানে তাদের টর্চার করা হতো, তাদের যে মানুষকে কত ধরনের টর্চার করা যায়, মানুষ কতটা নিষ্ঠুর হতে পারে, সেই জিনিসগুলো কিন্তু আমরা জানি। এখন এই ডিটেনশন সেন্টারগুলোর অস্তিত্ব বের করার ব্যাপারে যে আমাদেরকে চ্যালেঞ্জ মুখোমুখি হতো, এটা তথ্য পাওয়া এবং এগুলোকে আলামত যে বিনষ্ট করা হয়েছে ব্যাপকভাবে। এইখানে একটি বিষয় বলছি, যে রিসেন্টলি আপনি বলছিলেন যে আপনাদের হত্যার চেষ্টাও করা হয়েছিল এই তদন্তে যাওয়ার পর প্রসিকিউশনের লোকদের। জি, এটা আমি বলেছি, গতকালকেই আমরা বলেছি, কারণ এটা 25শে জানুয়ারির ঘটনা ছিল। এটা একটা ডিটেনশন সেন্টারে, সেখানে যখন আমরা এই, আপনারা হয়তো অনেকে জেনে থাকবেন যে আমরা ওই সময় যখন প্রধান উপদেষ্টা তার পরবর্তীতেই সফরে যান, তার আগে আমরা গিয়েছিলাম, তখন আমরা যখন এই যে ডিটেনশন সেন্টারগুলো, এগুলোকে নানানভাবে আলামত নষ্ট করা হয়েছে, রুমগুলোকে নানানভাবে ভেঙে চুরে বিকৃত করা হয়েছে, সাউন্ড প্রুফিং ম্যাটেরিয়াল ছিল, টর্চারের যন্ত্রপাতি ছিল, এগুলো সরানো হয়েছে, গার্বেজ দিয়ে নানান ধরনের ফার্নিচার, ময়লা আবর্জনা দিয়ে ডাম্প করে রাখা ছিল, যাতে করে ওখানে রেডিলি কেউ ঢুকে কিছু বের করতে না পারে। দরজাগুলো যেখানে সোজা কথায় আলামত গুলো নষ্ট করা হয়েছে। এখন এই পরিস্থিতিতে আমরা যখন এখান থেকে খুঁজে খুঁজে আলামত আমাদের তদন্ত সংস্থা বের করার চেষ্টা করছিল, আমি নিজেও সেখানে উপস্থিত ছিলাম, তো আমরা সবকিছু সরাতে গিয়ে একটা বালতির মতো আমরা একটা পাই, তো বললাম যে এখানে কি আছে একটু দেখা যাক। তো আমাদের ইনভেস্টিগেটর প্রসিকিউটর ওরা কি করেছে, বালতিটাকে উপর করে ঢালার চেষ্টা করেছে, একটু সাথে সাথে 5টা বড় বড় সাইজের বোমা তার দিয়ে লাগানো একটার সাথে, এবং এক পাশে একটা টাইমার লাগানো, সেটা বেরিয়ে আসছে। আমি তখন সামনে ছিলাম, ভয়ঙ্কর অবস্থা। তো সাথে সাথে আমি চিৎকার দিয়ে বলছি যে স্টপ, আস্তে করে রাখো। রেখে আমরা ওই অবস্থা রেখে রুম থেকে দ্রুত সবাইকে বের করে দিলাম, দিয়ে তো ওখানে যারা দায়িত্বপ্রাপ্ত ছিল অফিসার, তাদেরকে আমরা বললাম যে এটা কিভাবে আসলো, তো বললো আমরা জানি না, এটা তো আপনাদেরই এলাকায় জুরিসডিকশনে। তো এরপরে আমরা ওইটাকে সিল করে দিয়ে চলে আসি। চলে এসে পরের দিন 26শে জানুয়ারি আমরা
বোম ডিসপোজাল ইউনিট র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নকে আমরা চিঠি দেই যে এখানে এই জিনিস আছে, এটা আপনি তাড়াতাড়ি নিষ্ক্রিয় করার ব্যবস্থা করেন। 27শে জানুয়ারি ওনাদের পুরো টিম গিয়ে বোমাগুলোকে বের করে নিয়ে এসে নিষ্ক্রিয় করেন, এবং এর পুরো জিনিসগুলো কিন্তু আমরা ভিডিও চিত্র ধারণ করেছি। এই ব্যাপারে জিডি হয়েছে, ওই বোমাগুলোর যে বিস্ফোরণের পরে আলামত সেগুলো জব্দ আছে, এভরিথিং ইজ ফুললি ডকুমেন্টেড। এবং আমরা তখন তাদেরকে বলি যে যেহেতু প্রধান উপদেষ্টা এগুলো দেখতে আসবেন, আপনারা ভালো মতো সুইপ করেন, কারণ উনি আসার পরে যদি এই ধরনের ঘটনা ঘটে তাহলে পুরো জিনিসটা কত ভয়াবহ হবে। এরপরে সুইপ করা হয়, এবং আমরা তখন কিন্তু এই বিষয়টা নিয়ে কথা বলতে চাইনি, কারণ এটা প্রধান উপদেষ্টার সফরকে বাধাগ্রস্ত করতে পারে। সবকিছু মিলিয়ে আমরা আমাদের কাজের স্বার্থে এটা বলিনি। কিন্তু এই কথাটা গতকালকে বলার কারণটা হচ্ছে যে আমাদের ব্যাপারে একটা সিন্ডিকেটেড অপপ্রচারের জন্য পতিত সরকারের দোসরেরা একটা প্রজেক্ট নিয়ে নেমেছে, এবং এই ব্যাপারে আমরা নানান তথ্য প্রমাণে আমাদের হাতে এসেছে। একজন গ্রেপ্তারও হয়েছে। ট্রাইব্যুনালকে স্ক্যান্ডালাইজ করা, বিতর্কিত করা, এবং আমি সেই প্রশ্নেই যাচ্ছিলাম যে শুধু এই ঘটনা না, এই ট্রাইব্যুনালকে নানাভাবে বিতর্কিত করার জন্য নানা ধরনের চেষ্টা হয়তো আছে বিভিন্ন মহল থেকে। এবং আপনি আরেকটা কথা বলছিলেন যে টাকা খরচ করা হচ্ছে, আওয়ামী লীগ এবং তার দোসররা বিপুল অঙ্কের টাকা খরচ করছে, এই কথাটি আপনি রিসেন্টলি বলেছেন। এটারও যদি একটু এক্সপ্লেইন করেন একই সাথে। জি, যেটা বলছিলাম যে ওরা এই ধরনের কাজ যে করছে সেই তথ্য প্রমাণাদি আমাদের কাছে এসেছে এবং ক্রমাগত আসছে। এবং দেশের বাইরেতে আপনারা এটা মিডিয়াতেও জেনেছেন যে বহু টাকা দিয়ে তারা লবিস্ট নিয়োগ করেছে, এবং তাদের হাতে যেহেতু অবৈধ অর্থ আছে, বিশ্বব্যাপী ইন্টারনেট কেন্দ্রিক অপরাধের মাধ্যমে নানানভাবে স্ক্যান্ডালাইজ করা, প্রশ্নবিদ্ধ করার চেষ্টা, আমাদের প্রত্যেককে টার্গেট করে করে সেটা করার চেষ্টা তারা করছে। দেশের মানুষ তো আপনাদের সাথে আছে। হ্যাঁ, ইনশাআল্লাহ। বাংলাদেশের 18 কোটি মানুষ তো আপনাদের সাথে আছে। লিমিটেড কিছু ষড়যন্ত্রকারী কিংবা স্বৈরাচারের দোসর, ফেসিবাদের দোসর ছাড়া বাকি লোকজন তো আপনাদের ওভারওয়েলমিংলি আপনাদেরকে সাপোর্ট করে যাচ্ছে। নিশ্চয়ই আমরা দেশবাসী, সেটাই তো আপনাদের বড় শক্তি। এটা দেশবাসীর প্রতি কৃতজ্ঞ। দেশের জনগণ যারা এই বিপ্লবটা করেছেন তারাই আমাদের শক্তি, এবং তারাই এই বিচারকেও সফল করবেন। তো আমরা তাদেরকে মেসেজ দিতে চেয়েছি, এবং যারা বলার চেষ্টা করছিল যে এতদিন কোনো কাজ হয়নি, তো সেটা ব্যাখ্যা করতে গিয়ে আমরা বলেছি এতটুকু যে আমাদের তদন্ত সংস্থা যে কাজ করেছে এবং করছে শুধু তাই নয়, যে এইখানে এই ধরনের জীবনের ঝুঁকিও ছিল। ওই বোমাটা আমরা পরে তাদের কাছে জানতে চাইলাম, ডিসপোজাল ইউনিটকে, যে কতটা শক্তিশালী ছিল এটা। তো 5টা বোমা একসাথে গাঁথা ছিল। তো ওনারা বললেন যেটা, যে 5টা যদি একসাথে ওইখানে রুমের মধ্যে বিস্ফোরিত হতো তাহলে পুরো বিল্ডিংটা উড়ে যেত। তো আপনি বুঝতেই পারেন এই জায়গায় কি পরে প্রফেসর ইউনূস সেই জায়গাতেই গিয়েছেন, এক্সাক্ট স্পটেই উনি গেছেন, ওই রুমটাও গিয়েছেন। এমনও তো হতে পারে উনাকে লক্ষ্য করে এরকম তখন পরিকল্পনা করা হয়েছিল। হতেও পারে, আমরা জানি না। আপনারা আগেই চলে গেছেন। আমরা নিশ্চিত না হয়ে তো ওনাকে ইনভাইট করতাম না হয়তোবা। তো আমরা সেগুলো করার চেষ্টা করেছি সেইখানে। এবং এটা তো মাত্র কয়েকটা সেন্টার আবিষ্কৃত হয়েছে, অনাবিষ্কৃত অনেক ডিটেনশন সেন্টার। আমরা একবার শুনেছিলাম যে সারা দেশে গুম কমিশনের কাছ থেকে এই তথ্য যে এরকম 700-800 আয়নাঘর রয়েছে। ট্রু, এটা সত্য, এবং সেটার ব্যাপারে আমরা ক্রমাগত আগাচ্ছি। কারণ দেখেন, আমাদের কিন্তু প্রায়োরিটি। এখন একটা কথা আসতে পারে যে আপনারা শেখ হাসিনার বিচার করার জন্য আপনাদের তো প্রায়োরিটি ফিক্স আপ করতে হবে। আপনাদের এত বেশি অপরাধ হয়েছে যে সবগুলাকে নিয়ে বিচার করতে গেলে অনেক সময়ের, বছরের পর বছর লাগবে যদি আপনি পর্যায়ক্রমে এগুলো করেন। তো এই মুহূর্তে দেশবাসীর যেটা প্রত্যাশা, যে মেইন এর পিছনে, সারা বাংলাদেশে এই পরিস্থিতি সৃষ্টির পিছনে যে জড়িত শেখ হাসিনা, এই শেখ হাসিনার বিচার করার জন্য যতটুকু আপনার করা প্রয়োজন, এটা কি আপনার প্রায়োরিটি দিচ্ছেন, নাকি সবগুলো নিয়ে আপনারা একসাথে আগাচ্ছেন? চমৎকার প্রশ্ন। আমরা প্রায়োরিটাইজ করেছি শেখ হাসিনার সহ সুপ্রিম কমান্ডার, যারা টপ কমান্ডারের বিচারটা আগে করার। প্রত্যেকেরই বিচার হতে হবে, কিন্তু সেটা সময় সাপেক্ষ, বিচার প্রক্রিয়া সময় সাপেক্ষ, ধীরে ধীরে আগাচ্ছে। 700-800 আয়নাঘর আছে, আমরা কিন্তু ওগুলোর পিছনে দৌড়াচ্ছি না। প্রধান কয়েকটার ব্যাপারে আমরা কাজ করেছি এবং সেগুলোকে একটা পরিণতির দিকে নিয়ে আসছি। কিন্তু সবার আগে আমরা জুলাই আগস্টে যেগুলো তরতাজা স্মৃতি, এভিডেন্স গুলো তরতাজা, সেটাকে আমরা আগে করছি, এবং সেটারই তদন্ত, 4টার তদন্ত শেষ হয়ে এসেছে, এবং সেটার বিচারগুলো আগে শুরু হবে। এবং এরপরে পরের ধাপে এই যে গুম এবং এই এক্সট্রা জুডিশিয়াল কিলিং এর যে বাকি পর্বটা, সেটাও চলমান থাকবে ক্রমান্বয়ে। এবং এটা দেশ এবং জাতির প্রয়োজনেই এই পরবর্তী ধাপের বিচারগুলো চলমান থাকতে হবে। কারণ এই যে ভিকটিম ফ্যামিলি, যারা স্বজনদের জন্য বছরের পর বছর অপেক্ষা করছে, তারা জানে না তাদের স্বজনরা বেঁচে আছেন কি নাই। তাদের প্রতি কিন্তু রাষ্ট্রের দায়বদ্ধতা আছে, তাদের এই বিচারটা চলমান থাকতে হবে, সরকারের যে আসুক অবশ্যই। কিন্তু যেহেতু জুলাই আগস্টের একটা অভূতপূর্ব পরিবর্তনের মধ্য দিয়ে এই সুযোগটা তৈরি হয়েছে, তাদের জুলাই বিপ্লবীদের
উপরে যে জুলাই যুদ্ধ যারা আছে তাদের প্রতি যে সেটা সবার আগে হবে, এটাকে অগ্রাধিকার দিচ্ছে। আরেকটা বিষয় যে একটা পপুলার বিষয় যে শেখ হাসিনাকে ফিরিয়ে আনার বিষয়, আপনি যদি একটু বলেন যে শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচার আর তার অনুপস্থিতিতে বিচার, এর মধ্যে কি তফাৎ, কিংবা এতে আপনাদের সময়ের কোনো হেরফের হবে কিনা? দেখুন, আমাদের প্রথম টার্গেট হচ্ছে যে যাদেরই বিচার করি তারা যাতে কোর্টরুমে এসে তারা নিজেদেরকে ফুললি ডিফেন্ড করতে পারেন। সেজন্য আমরা চাইবো যে ন্যায় বিচারের স্বার্থে শেখ হাসিনা অবশ্যই যদি আসেন সেটাই তার জন্য ভালো, আমাদের জন্য ভালো। তিনি তার বেস্ট লয়ার এনগেজ করবেন, তিনি তার প্রপার ডিফেন্স নেবেন, সেখানে আমরা আমাদের মামলা কন্টেস্ট করব। কিন্তু উনি যদি না আসেন তাহলে আমাদের আইনে ব্যবস্থা আছে যে অনুপস্থিতিতে বিচার চলতে পারবে এবং চলবে, এবং সেক্ষেত্রে রাষ্ট্রপক্ষ তার জন্য আইনজীবী নিয়োগ করবে। কিন্তু আমরা তাকে আনার ব্যাপারে যতগুলো উদ্যোগ নিয়েছি সেটা আমি আপনার মাধ্যমে একটু বলতে চাই। প্রথমত আমরা ইন্টারপোলের মাধ্যমে তাকে ফেরত আনার জন্য আমরা ইন্টারপোলের কাছে আমরা পাঠিয়েছি, ইন্টারপোল সেটা দেখছে তারা কতটুকু পারবে। দ্বিতীয়টা হচ্ছে ভারতের সাথে বাংলাদেশের যে সম্পাদিত অপরাধীর বহিঃসমর্পণ চুক্তি বলে এক্সট্রাডিশন ট্রিটি, এটা 2013 সালে বাংলাদেশের সাথে শেখ হাসিনার গভর্নমেন্ট থাকার সময় ভারতের সাথে হয়েছিল। সেইটার অনুযায়ী আমরা শেখ হাসিনাকে ফেরত চেয়েছি। ভারত এটা রিকোয়েস্টটা বাংলাদেশ সরকারের কাছে রিসিভ করেছেন, কিন্তু ভারত সরকার এই ব্যাপারে কোনো বক্তব্য দেননি, কোনো রিপ্লাই দেননি। তা আমরা অপেক্ষায় আছি। এবং আপনারা জানেন যে রিসেন্টলি বিমস্টেকের সম্মেলনে প্রফেসর ইউনূস ভারতের প্রধানমন্ত্রীর কাছে এই বিষয়টা উত্থাপন করেছেন। ভারত যদিও জবাব দেয়নি, হয়তো এটাও একটা ফার্দার রিকোয়েস্ট রাষ্ট্রের পক্ষ থেকে যতটুকু করা সম্ভব। ফর্মাল এক্সট্রাডিশন রিকোয়েস্টের পাশাপাশি রাষ্ট্রপ্রধান টু রাষ্ট্রপ্রধান সরাসরি চাওয়া হয়েছে। এটা হচ্ছে সর্বোচ্চ এফার্ট। এর বাইরে তো আর আমরা কিছু করার নেই। এরপরে যদি উনি না আসেন তাহলে অনুপস্থিতিতে বিচার। না, এখন আমার প্রশ্নটা ছিল যে আপনি তার উপস্থিতিতে বিচার আর অনুপস্থিতিতে বিচার, এতে কি বিচারের মধ্যে কোন ধরনের তফাৎ হবে, ফারাক? বিচার একই স্ট্যান্ডার্ডের বিচার হবে, একই স্ট্যান্ডার্ডের বিচার। তার উপস্থিতিটা এখানে ম্যান্ডেটরি কিছু না। না, ম্যান্ডেটরি যদি মানে ম্যান্ডেটরি হলে ম্যান্ডেটরি বটেই, কিন্তু যদি না হয় তাহলে বিচারে কোনো সমস্যা হবে না, বিচারটা করা যাবে। এবং তার যে পানিশমেন্ট পাওয়ার কথা সেই পানিশমেন্ট যদি হয় সেটাও এখান থেকে সাব্যস্ত করা সম্ভব, সেটাই আমি বলতে চাচ্ছি। কিন্তু এতে কি বিচার প্রক্রিয়াটা, উনি হাজির না হওয়ার কারণে বিচার প্রক্রিয়াটা কি কিছুটা হলেও একটু বেশি সময় লাগবে? না, হাজির না হলে তো এরকম সময় লাগার কথা। কারণ হচ্ছে যে উনি হাজির হলে তার গ্রাউন্ডে তার আইনজীবীরা যেভাবে ফাইট করতে পারতেন, যত বেশি ডকুমেন্টস দিতে পারতেন, স্টেট ডিফেন্স লয়ারের পক্ষে সব তথ্য তার পক্ষে নাও পেতে পারে। কারণ স্টেট ডিফেন্স লয়ার ওনার সাথে তো কোনো যোগাযোগ করতে পারছেন না, ওনার বক্তব্যটা নিতে পারছেন না। সুতরাং স্টেট ডিফেন্স লয়ারকে যে প্রাপ্ত যে ডকুমেন্টস আছে সেটার উপরে নির্ভর করতে হবে। সুতরাং সময় খুব বেশি পার্থক্য হবে না, হয়তো অনুপস্থিতিতে বিচারের ক্ষেত্রে বরং একটু কমই সময় লাগবে। আরেকটা বিষয় যে একটা অভিযোগ আছে, বলা যায় যে এখন পর্যন্ত, আমি যদি আপনার কাছে শুরুতে একটা স্ট্যাটিস্টিক্স চাই যে এখন পর্যন্ত কতগুলো মামলা বিচারের জন্য আপনাদের ট্রাইব্যুনালে গেছে। আমরা তো জানি প্রায় 400-র মতো আবেদন জমা পড়েছিল, এর মধ্যে কতগুলোকে আপনারা গ্রহণ করেছেন এবং এটার টোটাল স্ট্যাটিস্টিক্সটা কি একটু যদি আমাদেরকে বলেন। আমাদের কাছে তদন্ত সংস্থা এবং প্রসিকিউটরের অফিস এই দুই জায়গায় ভিকটিম পরিবারের পক্ষ থেকে 330টা অভিযোগ আমরা আমাদের হাতে পেয়েছেন। এর মধ্যে এটার উপর ভিত্তি করে আমরা ওইখানে কমপ্লেন্ট রেজিস্টার ভুক্ত করে এই 330টাকে 37টা কমপ্লেন্ট রেজিস্টারের আন্ডারে তদন্ত চলছে। আচ্ছা, 37টা তদন্ত হচ্ছে। সেটার মধ্যে ভিত্তি করে 23টা মিসসেলেনিয়াস কেস বা মিস কেস বলি আমরা, সেটা আমরা কোর্টে ফাইল করেছি। এই যেমন আসামিদের গ্রেফতার ইত্যাদি 23টা মিস কেস চলমান আছে। এর মধ্যে আমি কয়েকটা পরিসংখ্যান আপনাকে দিয়ে দিই। এই 23টা মিসেলেনিয়াস কেসে মোট 120 জন আসামি আছে, তার মধ্যে 40 জন গ্রেফতার আছে আর 80 জন এখনো পলাতক আছে। এর মধ্যে আপনি যদি পরিসংখ্যান চান, এর মধ্যে 45.9% হচ্ছেন পুলিশ, 46% হচ্ছেন সিভিলিয়ান অর্থাৎ মন্ত্রী, এমপি, আওয়ামী লীগের নেতৃবৃন্দ, আর সামরিক বাহিনীর সদস্য আছেন 7.4%। এটা মানে এটা 120 জনের পার্সেন্টেজটা আপনি বললেন, প্রপোর্শনটা বললেন 120 জনের মধ্যে। তো এখানে আপনার যে কথাটা আসছে যে বারবার যে শেখ হাসিনা ছাড়াও হাসিনা সরকারের যারা ছিলেন, আপনি যদিও একটা স্ট্যাটিস্টিক্স এইমাত্র বললেন, কিন্তু আমরা দেখলাম যে অনেকেই পালিয়ে গেছেন কিংবা পালিয়ে যেতে সহযোগিতাও করার অভিযোগ আসছে অনেকের বিরুদ্ধে। তো এখন যারা পালিয়ে আছেন মানে সবারই কি একই ধরনের ফেট? মানে আমরা যদি বিশেষ করে স্বরাষ্ট্রমন্ত্রীর কথা বলি,
আরো অনেকেই আছে, তাদেরকে গ্রেফতারের ব্যাপারে মনে হচ্ছে এক ধরনের একটা শৈথিল্য আছে। গ্রেফতারের ব্যাপারে দায়িত্বটা আমাদের ট্রাইব্যুনালের প্রসিকিউশন বা তদন্ত সংস্থার নয়। গ্রেফতারের ক্ষমতা হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অর্থাৎ পুলিশের। এবং আপনারা জানেন যে পুলিশ ব্যবস্থাটাই ভেঙে পড়েছিল বাংলাদেশে। আমরা যখন দায়িত্ব গ্রহণ করি তখন পুরো আনস্টেবল একটা পুলিশ বাহিনী, যেটা ক্রমান্বয়ে রাষ্ট্র এটাকে সুসংহত করার চেষ্টা করছে। এখনো পরিপূর্ণ সুসংহত হয়েছে এটা বলা যাবে না, বাট আগের চেয়ে অনেক উন্নতি হয়েছে। সেই ক্ষেত্রে আমরা আমাদের এখান থেকে যখন গ্রেফতারি পরোয়ানাটা জারি হচ্ছে, সেটা কার্যকর করা কঠিন ছিল। কারণ এই পুলিশকে দিয়েই আপনি আরেকটা পুলিশকে গ্রেফতার করতে হবে, এই পুলিশকে দিয়ে তাদের আগের যে মাস্টার যারা তাদেরকে গ্রেফতার করতে হবে, এটা করা সম্ভব ছিল না। এবং পুলিশ নিজেই তখন পালিয়ে বেড়াচ্ছিল। সেই সুযোগ নিয়ে অধিকাংশ আসামি দেশ থেকে পালিয়েছে এবং এই ব্যাপারে দেশের ভিতরেও পালিয়ে আছে এবং দেশ থেকে বাইরে যাওয়ার ব্যাপারে তাদেরকে নানান ধরনের কর্নার থেকে সাহায্য করা হয়েছে, এটাও আমরা জানি। তো এইটা যাওয়ার কারণে আমাদের নিশ্চয়ই এই পালিয়ে যাওয়ার কারণে আমাদের বিচার প্রক্রিয়া নানানভাবে ক্ষতিগ্রস্ত হবে। কিন্তু অনুপস্থিত থাকলে প্রত্যেকের পরিণতি কিন্তু একই হবে, তাদের অনুপস্থিতিতে বিচার হবে এবং সেটা বিচার প্রক্রিয়াটা কিন্তু প্রসিকিউশনের জন্য সহজ হবে। সে কারণে আমরা যেটা আমাদের পক্ষ থেকে বক্তব্য, যে তারা যদি মনে করেন তারা অভিযোগ আছে যে তদন্ত সংস্থার পক্ষ থেকে একটা ধীরগতির অভিযোগ আছে, যারা আপনাদের ট্রাইব্যুনাল যারা তদন্তের সাথে জড়িত, যে এখনো কতজন ট্রাইব্যুনাল, একটা ট্রাইব্যুনালই তো কাজ করছে এই মুহূর্তে, কি নতুন করে কি ট্রাইব্যুনালে বাড়ানোর কোনো চিন্তা আছে কিনা? আচ্ছা, শেষের প্রশ্ন দিয়ে আমি শুরু করছি। এখানে বিচারের যে ভলিউম আমরা সামনে এক্সপেক্ট করছি, সেই অনুযায়ী এখানে একটা ট্রাইব্যুনালে আসলে কঠিন হবে। সেকেন্ড ট্রাইব্যুনাল করার ব্যাপারে রাষ্ট্র ভাবছেন এবং এই ব্যাপারে ইতিবাচক সিদ্ধান্তই হয়ে আছে। সেকেন্ড ট্রাইব্যুনাল হয়তো যে কোনো সময় হবে। আর আমাদের তদন্ত সংস্থায় এখন পর্যন্ত 24 জন তদন্ত কর্মকর্তা আছেন মাত্র। হ্যাঁ, তারা এই জনবল নিয়েই তদন্ত করছেন এবং সেখানে তাদের ধীরগতির ব্যাপারে অভিযোগটা সঠিক নয়, কারণ কাজের যে ভলিউম এইটা এই অনুযায়ী যা এগিয়েছে এটা অসাধারণ। কারণ এই পরিমাণ জনবল নেই 24 জনের মধ্যে, তাও লাস্টের যে 7 জন পরে এসেছেন, প্রথমে তো 17-18 জন ছিলেন। তো এই কারণে এখানে আপনার তদন্ত সংস্থা যে কাজটা করেছে এটা অসাধারণ কাজ তারা করেছেন। আমার প্রসিকিউশনে কতজন আছে? প্রসিকিউশনে সর্বশেষ 4 জনের নিয়োগের মধ্য দিয়ে এখন 17 জন। আগে তাহলে মাত্র 24 এবং 17। হ্যাঁ। আর বিচারক আছেন একটা ট্রাইব্যুনালে 3 জন বিচারক আছে। তো এর মধ্য দিয়ে যেটা আগাচ্ছে সেটা আমি মনে করি যে প্রত্যাশার চেয়ে বেশি কাজ হয়েছে। এটা দৃশ্যমান হবে যখন আদালতে মামলাটার বিচার শুরু হবে। কারণ অনেকেই মনে করে যে কিছু হয়েছে কিনা। দেখেন, যে কোনো ক্রিমিনাল মামলায় যখন পুলিশ তদন্ত করে তখন কিন্তু কেউ বুঝতে পারে না যে মামলাটা কোন পর্যায়ে আছে। চার্জশিট দাখিল হয়ে গেলে তখন আইনজীবীদের কাজ কোর্টরুমে শুরু হয়। প্রসিকিউশন তখন কোর্টরুমে এইটার ভিত্তিতে যখন সাক্ষী আনতে শুরু করবে, প্রেজেন্ট করতে শুরু করবে, তারপরে আর্গুমেন্টেশনে যাবে, তখন কিন্তু মানুষ বুঝবে যে আসলে কি কাজ হয়েছে, কি ধরনের এভিডেন্স আমরা কালেক্ট করেছি। এটা যখন আদালতে বিচারটা শুরু হবে তখন মানুষ বুঝতে পারবেন এবং চমকগুলো তখন একটার পর একটা আসতে থাকবে যে কি ধরনের অসাধারণ এভিডেন্স আমরা কালেক্ট করেছি। আপনি আলোচনার এক পর্যায়ে বলেছিলেন যে জাতিসংঘ থেকে আপনারা এভিডেন্স গুলো নেওয়ার জন্য চেষ্টা করছেন। আপনারা কি ইতিমধ্যে এই নিয়ে কোনো যোগাযোগ করেছেন? আমাদের সাথে যোগাযোগ হয়েছে, একাধিকবার যোগাযোগ হয়েছে এবং ফর্মাল রিকোয়েস্টের জন্য ফর্মাল রিকোয়েস্ট ইতিমধ্যে হয়তো আজকে পাঠানো হয়েও গেছে। এটার রাষ্ট্রের পক্ষ থেকে, মন্ত্রণালয়ের পক্ষ থেকে করা হচ্ছে। ওই ক্ষেত্রে একটা বাধা আছে। জাতিসংঘ নীতিগতভাবে মৃত্যুদণ্ডের বিরোধী। বাংলাদেশের আইনে যেহেতু মৃত্যুদণ্ড আছে, আমাদের এই আইনে, সেই কারণে তারা সরাসরি যেখানে মৃত্যুদণ্ড আছে সেরকম কোনো মামলায় তারা এই ধরনের তথ্য দিয়ে সাহায্য করতে পারে না। তবে তাদের একটা শর্ত আছে, যদি রাষ্ট্রের পক্ষ থেকে বলা হয় যে তোমার এই এভিডেন্স গুলো আমি মৃত্যুদণ্ড চাওয়ার জন্য ব্যবহার করব না, তাহলে তারা সেটা দিতে পারেন। তো আমরা সেই সুযোগটাকে গ্রহণ করার চেষ্টা করছি। যেমন উদাহরণ হিসেবে আমেরিকা যুক্তরাষ্ট্র, তারা জাতিসংঘের ডকুমেন্ট গুলো তাদের দেশের বিচারের জন্য ব্যবহার করেন। তাদের দেশে কিন্তু মৃত্যুদণ্ড আছে, তারপরেও তারা ব্যবহার করতে পারেন। আমরা কিন্তু ওই ইনস্ট্যান্সকে গ্রহণ করে বাংলাদেশের পক্ষ থেকেও জাতিসংঘের কাছে এই এভিডেন্স গুলো চাচ্ছি এবং হয়তো আমরা পেয়েও যাব একই পদ্ধতিতে যেভাবে আমেরিকা তারা ফলো করে। এবং সেটা যদি আমরা হাতে পেয়ে যাই সেটা আমাদের জন্য অনেক বেশি সাহায্য করবে বিচার প্রক্রিয়াকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। আরেকটা বিষয় আমার মনে হয় যে এটা ছাড়াও জাতিসংঘ যে সমস্ত জায়গায় তদন্ত করেছে তারা তো এগুলোর বর্ণনা দিয়েছে। এখানে তো আপনাদের তদন্ত সংস্থাও একই জায়গায় একই প্রক্রিয়া, এখান থেকে তো ইনফরমেশন গুলো কালেক্ট করার সুযোগ রয়েছে। জি, অবশ্যই আছে এবং সেটা আমরা করেছিও। কিন্তু তারপরে যেহেতু জাতিসংঘ কালেক্ট করেছে, এটা একটা আলাদা ওজন আছে। সে কারণে আমাদের তদন্ত সংস্থার প্রাপ্ত তথ্যের সাথে যদি জাতিসংঘটাকেও অ্যাড করা হয়
এটার ওজনটা অনেক বাড়বে, এটার বিশ্বাসযোগ্যতা এবং এটা স্ট্রেংথ অনেক বেশি বাড়বে। আর দুটো প্রশ্ন আপনাকে করব। একটা হলো যে মানুষের মনে একটা প্রশ্ন, যদিও এটা আপনার জুরিসডিকশনে পড়ে না, আমি জেনেও আমি বলছি যে আসলে শেখ হাসিনাকে চূড়ান্ত বিচারের মুখোমুখি করতে প্রক্রিয়া শুরু নয়, এটা শেষ করার জন্য কতদিন সময় লাগতে পারে? এটা একজন আইনজীবী হিসেবে আপনি বলতে পারেন যে একটা ধারণাই, যেহেতু এই প্রক্রিয়াটা সম্পর্কে আপনি আইসিটি আইনের ব্যাপারে আপনি খুবই ভালো জানেন এবং অনেক দিন থেকে আপনি এর সাথে সম্পৃক্ত ছিলেন, আগে থেকেই সম্পৃক্ত ছিলেন, ডিফেন্স লয়ার ছিলেন আপনি দীর্ঘদিন। চিফ প্রসিকিউটর হিসেবে অথবা প্রসিকিউটর হিসেবে এই প্রশ্নের জবাব আমার দেয়া ঠিক হবে না, কারণ বিচারের জন্য যতটুকু সময় প্রয়োজন এটা আদালত নির্ধারণ করেন। আমি যদি একটা গাইডলাইন ধরে দেই বা আউটলাইন দিয়ে দিই এতদিনের মধ্যে হওয়া সম্ভব, তখন এটা একটা বিচার প্রক্রিয়ার প্রতি প্রভাব বিস্তার করার মতো একটা বিষয় হয়। আমাদের মাথায় রাখতে হবে যে জনপ্রত্যাশা হচ্ছে দ্রুত তাকে এনে সাজা যেন দেওয়া হয়, কিন্তু আমরা জনপ্রত্যাশার চাপে কিন্তু বিচার করতে পারবো না। আমাদেরকে চাপটা সহ্য করতে হবে, আমরা আমাদের গতিতেই কাজ করতে হবে। সুতরাং আমরা যদি টাইম বেঁধে দেই এটা আদালতের উপর হস্তক্ষেপের মতো হবে। কন্টিনিউয়াসলি আমাদের আইনে যেগুলো আছে, যখন চার্জ গঠন হবে এভিডেন্সের গ্রহণের প্রক্রিয়াটা শুরু হবে কন্টিনিউয়াসলি। আপনি আইনের ব্যাখ্যাটা যদি বলেন যে আইনে কি কি প্রক্রিয়া, আপনি যদি পুরো প্রসেসটা, আপনি শুরুতে একটু বলছিলেন, আপনি যদি পুরো প্রসেসটা আর একটু বলেন যে আমাদের দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে যে এটার জন্য এতদিন সময় লাগতে পারে যদি আমরা দ্রুত করি, মানে এটা যদি একটু বলেন। সময় একেবারেই বেঁধে দেওয়া সম্ভব না। তদন্ত শেষ হবে, তদন্ত শেষ হলে তদন্ত রিপোর্ট দাখিল হবে প্রধান চিফ প্রসিকিউটর বরাবরে। চিফ প্রসিকিউটর এই তদন্ত রিপোর্টের উপর ভিত্তি করে ফর্মাল চার্জ বা আনুষ্ঠানিক অভিযোগ, যেটা এই মাসে হতে যাচ্ছে, এটা এই মাসে হতে হবে, অন্তত একটা মামলায় হবে, একটা মামলায় হবে, এটা মানে হাসিনার মামলায় হবে আর কি। এটার মধ্যে না, শেখ হাসিনার মামলা তো আছেই, শেখ হাসিনার বিরুদ্ধে আমরা তদন্তটা আলাদা মামলা যেটা করছেন সেটার জন্য আরেকটু সময় লাগবে। হ্যাঁ, তো এই ফর্মাল চার্জ দাখিল হবে কোর্টে। ফর্মাল চার্জ দাখিল হওয়ার পরে প্রক্রিয়াটা হচ্ছে, ফর্মাল চার্জ দাখিলের পরে চার্জ শুনানির জন্য থাকে, কিন্তু চার্জ শুনানির আগে যদি আসামি পলাতক থাকে তাদের জন্য হাজির হওয়ার জন্য একটা সময় বেঁধে দিয়ে পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়া হয়। সেই টাইম পার হওয়ার পরে ফর্মাল চার্জের উপরে শুনানি হয়। কতদিন সেই টাইমটা? আমি এই জন্য আপনার কাছে স্পেসিফিক 15 দিন সময় দিয়ে করতে। এরপরে এই 15 দিন শেষ হওয়ার পরে যদি হাজির না হয় তখন এটা চার্জ শুনানি হয়ে যাবে। চার্জ শুনানি হয়ে তাদের জন্য রাষ্ট্র কর্তৃক স্টেট ডিফেন্স লয়ার নিযুক্ত হবে। স্টেট ডিফেন্স লয়ার নিযুক্ত হওয়ার পরে তাদেরকে প্রসিকিউশনের যে সমস্ত প্রাপ্ত তথ্য, ডকুমেন্টস, এগুলো তাদেরকে সরবরাহ করতে হবে আইন অনুযায়ী। সরবরাহ করে তাদের বলতে হবে 3 সপ্তাহ তোমার সময়, তুমি এটা প্রস্তুতি নাও। 3 সপ্তাহ পরে আনুষ্ঠানিক বিচারটা শুরু হয়ে যাবে। আনুষ্ঠানিক বিচার বলতে তখন সাক্ষ্য গ্রহণটা শুরু হবে। সাক্ষ্য গ্রহণের পরে যুক্তিতর্ক এবং রায়। এইগুলা সাধারণত আপনার অতীত অভিজ্ঞতা, এই সময়টা খুব দ্রুত হলে কত সময় লাগে? না, এটা আমি একেবারেই বলতে চাই না, কারণ আপনি কন্টিনিউয়াসলি প্রতিদিনই চলতে পারে। সেটা 3 মাস হতে পারে, সেটা 6 মাস হতে পারে, এটা 6 বছরও হতে পারে। এটা নির্ধারণ করবেন আদালত। তবে যেহেতু আপনার ধরেন কথার কথা শেখ হাসিনার মামলা, আমি সবাই যদি আইন মেনে খুব দ্রুত এটা করেন, আমি বলছি যে সব আইন মেনে দ্রুত করেন। আপনি মনে করেন আপনি চিফ প্রসিকিউটর হিসেবে নয়, আপনি ডিফেন্স লয়ার হিসেবে আপনার যে অভিজ্ঞতা আছে, এটা কত, মানে আইনে কত দিনের কথা বলা আছে? আপনি এটুকুই বলেন। আইনে কোনো সুনির্দিষ্ট সময় বলা নেই। এসব মামলার ব্যাপারে কোনো টাইম বেঁধে দেয়া যায় না। সেটা এবছরের মধ্যে একাধিক মামলার রায় হতে পারে, অনেকগুলো মামলারই রায় হতে পারে, আবার একটারও নাও হতে পারে। আমি যদি বলি যে এই বছরের মধ্যে হওয়া সম্ভব, তাহলে জনমনে একটা প্রত্যাশা তৈরি হবে যে, বা যে কেউ বলতে পারে যে উনি কেন টাইম বেঁধে দিচ্ছেন। এটা তো আদালত বলবে, এবং আদালত এটার জন্য আমাকে কন্টেম্প করতে পারে যে আপনি কেন বললেন যে বছরের মধ্যে শেষ হওয়া সম্ভব। ঠিক আছে, আমি চাই না যে আদালত আপনাকে কন্টেম্প করবে, আদালতই চাই না কখনো ঠিক করতে পারবে। সব শেষ আমি বলবো যে দেশবাসী কিংবা ভিকটিম ফ্যামিলির উদ্দেশ্যে আপনার যদি কিছু বলার থাকে। যে আমাদের দেশবাসীর প্রতি এবং ভিকটিম পরিবারের প্রতি আমাদের আহ্বান থাকবে যে, যা আপনাদের স্বজনেরা যারা জীবন দিয়েছেন, তারা বাংলাদেশের মানুষের আবেগের উৎস, তারা রাষ্ট্রের সম্পদ, এই জাতির সম্পদ, এবং আপনাদের সন্তান এবং স্বজনদের রক্তের বিনিময়েই আজকের বাংলাদেশ নতুন করে স্বাধীন হয়েছে। একটা মুক্ত পরিবেশ এই জাতি উপহার পেয়েছে। সেই জায়গায় এই তাদের উপরে যে জুলুম যারা করেছিল, তাদেরকে হত্যা যারা করেছিল, আহত যারা করেছিল, তাদের বিচারের জন্য এই ভিকটিম পরিবারের দেশবাসীর সহযোগিতা অসম্ভব প্রয়োজনীয়। আপনারা এই ট্রাইব্যুনালের প্রসিকিউশন তদন্ত সংস্থার উপরে আস্থা রাখুন। তারা প্রত্যেকেই কমিটেড, তারা জীবন বাজি রেখে কাজ করছেন। ইনশাল্লাহ আপনাদের যে কাঙ্ক্ষিত বিচার, এই প্রসিকিউশন আপনাদেরকে খুব দ্রুতই উপহার দিতে সক্ষম হবেন। আপনাদের প্রতি রিকোয়েস্ট একটাই যে আপনারা আমাদের প্রতি আস্থা রাখুন।
এবং সমর্থন যোগায়। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার ব্যস্ততার মধ্যে আপনি আমাদের জন্য এটুকু সময় দিয়েছেন এবং আমরা আপনার সফলতা কামনা করি, দেশবাসীও আপনার সফলতা কামনা করে। এবং আজকের এই স্টুডিওতে আমাদের কাছে সময় দেওয়ার জন্য, আমার দেশ সংলাপ অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আমরা ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলামের বক্তব্য শুনলাম এবং তার কাছ থেকে আমরা এই আইসিটি মামলার শেখ হাসিনার বিচার সহ অন্য যারা মানবতাবিরোধী অপরাধের সাথে জড়িত আছে তাদের ব্যাপারে যে কার্যক্রম চলছে তার ব্যাপারে বিস্তারিত জানতে পারলাম। আমরা প্রতি বৃহস্পতিবার সন্ধ্যা 7টায় দর্শক কথাগুলো শুনেছেন, শুনে বুঝতে পেরেছেন যে আসলেও ডক্টর ইউনূসের বিরুদ্ধে কত ষড়যন্ত্র হয়েছে। তিনি এটা কথা বলেছেন, সেই বালতি কিভাবে সেখানে গেল, সেই বালতির ভিতরে কিভাবে সেখানে বম গেল। ডক্টর ইউনূস একটা দেশের প্রধান, তিনি সেখানে ভিজিট করবেন, সেখানে নিরাপত্তা কর্মীরা কি এটা কখনোই যাচাই করবে না? তারা দেখবে না যে এখানে কি আছে না আছে? কিন্তু তারা দেখে নাই এমন বলা যাবে না, তারা দেখে শুনে এই কাজটি করেছে। দর্শক, আলোচনা শুনেছেন, আলোচনা শুনে আপনার ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন।